হ্যালো বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আছি, মোটামুটি ভালো আছি। তো কালকে আমি যে ভিডিওটা বানিয়েছিলাম তোমাদেরকে জয়ন্ত শাস্ত্রীর কথা বলেছিলাম। তো কিছু কথা বাকি ছিল, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করে নিই। তো অ্যাকচুয়ালি কালকে যেগুলো বলিনি, এক হচ্ছে প্রথম কথাটা আমি ভুলে গেছিলাম, যে যিনি আমাকে একদম সব ঠিক ঠিক কথা বলেছিলেন তার নামটা বলতে ভুলে গেছিলাম। উনি হচ্ছেন অমৃতলাল। ঠিক আছে? তো অমৃতলাল আমাকে যা যা বলেছিলেন, শুধু উনি আমাকে বলেননি যে তোমার বাড়ি হবে গাড়ি হবে, উনি আমাকে এটাও বলেছিলেন যে আপনার শরীর সবসময় খারাপ থাকবে, আপনার মাথার যন্ত্রণার রোগ থাকবে, আপনার দাঁতের প্রবলেম হবে। তো এগুলোও কিন্তু আমার হয়েছে। ঠিক আছে? মাথা যন্ত্রণার রোগটা আমার মোটামুটি আমার চারপাশে যারা থাকেন তারা সবাই জানেন। আর আমার দাঁতেও কিছু প্রবলেম ইদানিং হচ্ছে, মারাত্মক কিছু না হলেও হচ্ছে। তো যাই হোক, আরও অনেক কিছু উনি বলেছিলেন, আমার পারিবারিক ব্যাপারে বলেছিলেন। আমার হাজব্যান্ডের সঙ্গে আমার সবসময় একটা ঝগড়া লেগে থাকবে, সেটা আমাদের সবসময় লেগে থাকে অ্যাজ ইউজুয়াল। যাই হোক, ঝগড়া করেও একসাথেই এখনও আছি আমরা। তো একটা মজার কথা বলি, একটা ছোট্ট কথা মনে পড়ে গেল। আমরা একবার কোনো একটা জায়গায়, ওই যে এরকম হয় না, শপিং মলে গেলে ওই একটা করে কার্ড দেয়, যে তারপরে যদি আপনার লটারিতে নাম উঠবে, যদি নাম ওঠে আপনি একটু ফোন করবেন, আপনার যদি লটারিতে নাম ওঠে আপনি গিফট পাবেন। এটা সবার সাথেই হয়েছে, আমি জানি এটা হয়, আমার সাথে একাধিকবার হয়েছে। তো সেই জন্য আমি নিতে চাই না, কারণ আমার হাজব্যান্ড আমার সাথে কোথাও যেতে চায় না, কারণ ও সবসময় নিজের কাজ নিয়ে ব্যস্ত। আর ও সবসময় বলে কি ধরুন সব ফালতু জিনিস, ওই সব এই বলবে যে মাহিন্দ্রাতে জয়েন করো, এখানে জয়েন করো, ওখানে জয়েন করো, এইসব বলবে টলবে ওই মানে ট্যুরে যাওয়ার জন্য। আর সব আরও কী সব গিফট টিফট দেবে, আমারও সব গিফটের দরকারও নেই, আমি যাবো না, তো ও যেতে চায় না। তো একবারই গেছিলো, অনেকবার বলার পর একবার গিয়েছিলো। তো যাওয়ার পরে যখন আমরা প্রথম কথাবার্তা শুরু করি, তো তখন বলছে যে আপনাদের কত বছর বিয়ে হয়েছে? তো তখন আমার কত এরকম মানে 20-22 বছর এরকম একটা কিছু হবে। তো সেটা আমি বলেছি। বলার পরে সেই মেয়েটি বলছে, বাবা আপনারা 20-22 বছর ধরে সংসার করছেন? মানে এত সংসার আজকাল ভেঙে যায়, এত সম্পর্ক আজকাল ভেঙে যায়, যে সেই মেয়েটা বলেই ফেললো, বাবা আপনারা 20-22 বছর ধরে একসাথে আছেন, আপনারা একসাথে সংসার করছেন। মানে ও একদম আকাশ থেকে পড়লো আর কি। ঠিক আছে? তো যাই হোক, সেটা মনে পড়ে গেল বলে তাই তোমাদের বললাম। তো এবার যেটা বলছি, অমৃতলাল কিন্তু আমাকে অনেক কথাই বলেছেন, এবং সেই কথাগুলো একদম সত্যি সত্যি কথাই বলেছেন, যা যা বলেছেন সব মিলে গেছে। তো এবার বলি যে জয়ন্ত শাস্ত্রী উনি কীভাবে মারা গেছেন। ওনার তো একেবারেই মারা যাওয়ার মতো বয়স নয়, কিন্তু ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি শুনেছি, যেটা আমি কিছুই জানি না, সত্যি মিথ্যে আমি কিছুই জানি না, যেটা আমি শুনেছি সেটা হচ্ছে ওনার বাড়িতে নাকি আগুন লেগে গেছিলো, আর সেই আগুনেই নাকি উনি পুড়ে গেছেন। তো খুবই মর্মান্তিক ব্যাপারটা, মানে খুবই কষ্ট। একটা মানুষ পুড়ে গিয়ে তার মৃত্যু, মানে যে সেটা কতটা মৃত্যু যন্ত্রণাটাই খুব যন্ত্রণাদায়ক। আর সেখানে এই পুড়ে মারা যাওয়াটা মানে হচ্ছে খুবই একটা মানে কষ্টদায়ক একটা মৃত্যু। তো যাই হোক, এবার আমি কিছু দিন আগে আবার এটাও শুনলাম যে ওনাকে নাকি কেউ মেরে ফেলেছেন। যাই হোক, এগুলো নিয়ে আমি কোনো কিছুর মধ্যে যেতে চাইছি না, কারণ আমি যেটা জানি না সেটা নিয়ে আমার বলা উচিত হবে না। তো যাই হোক, হয়েছে ঘটনাটা। উনি কিন্তু শুধু ওই যে বললাম কালকে কথাটা, যে এটা না করাই উচিত, কাউকে না ঠকানো উচিত, কারণ মানুষ ভোগ করতে পারে না, কারোর চিটিংবাজি করে সেই পয়সা নিয়ে কেউ কখনো ভোগ করতে পারে না। তো আলটিমেট সেটাই হয়েছে, এটা হচ্ছে তার একটা প্রমাণ। আচ্ছা, এবার আসল কথায় আসি। কথাটা হচ্ছে, যখন আমি জানতে পারলাম যে উনি আমাকে যেসব পাথরগুলো দিয়েছেন ওগুলো আসলে কোনো কাজের পাথর নয়, ওগুলো দিয়ে আসলে কিছুই হয় না। তো তখন আমি মুম্বাইতে আছি, আমার দিদি তখন কলকাতায় এসেছিল। এবার আমি দিদিকে বললাম যে তুই যাবি যন্ত্রশাস্ত্রীর কাছে, গিয়ে তুই ওনাকে বলবি যে উনি কেন আমাকে এইভাবে ঠকালেন, এটা কি উনি ঠিক করলেন, উনি কেন এইভাবে আমাকে ঠকালেন। তো এবার আমার দিদি এসেছিল কলকাতায়, এসে এবার দিদি ওই যন্ত্রশাস্ত্রী চেম্বারে গিয়েছিল।
যাওয়ার পরে আমার দিদি বলেছিল, এবং আমাকে তখন ও মানে ভিডিও কল অন করে ও আমাকে সবটা শুনিয়েছিল, দেখিয়েছিল, যেটা যন্ত্রশাস্ত্রী জানতেন না। তো তখন আমার দিদি যখন এই কথাগুলো বলছিল, তখন উনি বললেন যে দেখুন, আমি যে পাথরগুলো দিয়েছি সেই পাথরগুলো কিন্তু অরিজিনাল। যে কথাটা আমাকে ইয়েতে, হ্যাঁ কালকে আমি যে কথাটা বলেছি ওটা ভুল বলেছি, ওটা ইয়েতে ছিল না, মহালক্ষ্মী টেম্পলে ছিল না, ওটা ছিল মুম্বাই মায়ের মন্দিরের কাছে। যাই হোক, এখন সেটা আবার শিফট করে অন্য জায়গায় চলে গেছে। মানে যেখানে ওই যেটা বলছি সেটা হচ্ছে যেখানে ওই পাথরগুলো, স্টোনগুলো যেখানে রিসার্চ করা হয়, ওটা হচ্ছে মুম্বাই মায়ের মন্দিরের কাছে। যদিও এখন কিন্তু সেটা ওখানে আর নেই। তো এবার দিদি যখন বলছে যে আপনি কেন এরকম ঠকালেন, আপনি কি এটা ঠিক করলেন, এই সেই, তখন উনি বলছেন আমি তো ঠকাইনি। আপনার বোন যদি নিজে, আমি বলেছি যে এটার দাম এত, ওটার দাম অত, আমি আরও অনেক কিছু বলেছিলাম, আপনার বোন যদি নেন তো সেখানে তো আমার কিছু করার নেই। আমার দিদি বলছেন দেখুন আপনি তো রীতিমতো ঠকিয়েছেন, ওই পাথরগুলো খুবই সামান্য দাম, ওগুলো 70 টাকা, 50 টাকা, 40 টাকা, 30 টাকা, 100 টাকা, 200 টাকায় পাওয়া যায়, তাহলে আপনি কেন এত এত টাকা নিয়েছেন? তখন উনি বলেন দেখুন পাথরগুলো কিন্তু একদম অরিজিনাল, পাথরগুলো অরিজিনাল দিয়েছি, পাথর নিয়ে আপনি আমাকে কোনো কথা বলতে পারবেন না। কারণ এই সমস্ত আমি যে কটা যখন যাকে যে স্টোনই আমি দিই না কেন সবই অরিজিনালই দিই। এবার সেটা আমি দিয়েছি ওনাকে 40,000 টাকায়, কাউকে আমি দিচ্ছি 70,000 টাকায়, কাউকে দিচ্ছি আমি 1,00,000 টাকায়, সেটা আমার ব্যাপার, সেটা তো আপনার বলার কোনো রাইট নেই। আপনি নিয়েছেন কেন? আপনার মনে হয়েছে তাই আপনি নিয়েছেন, আপনার যদি মনে না হতো আপনি নিতেন না। তো সেটা আপনি নিয়েছেন কেন? সেটা তো আপনার দোষ, আপনার বোনের দোষ। আপনি নিয়েছেন কেন? আপনার বোন। তো বলছে যে আপনি যদি এরকম করেন আমি কিন্তু আপনাকে পুলিশের কাছে গিয়ে কিন্তু আমি কমপ্লেন করবো। বলে পুলিশকে বলে কিচ্ছু হবে না, কারণ পুলিশ আমার কিচ্ছু করতে পারবে না, কারণ আমি অরিজিনাল পাথর দিয়েছি। এবার আমি যে দাম নিয়েছি সেটার তো কোনো প্রমাণ নেই যে আমি এত টাকা দাম নিয়েছি। আর উনি নিয়েছেন কেন? উনি মনে করেছেন নেবার মতো তাই উনি নিয়েছেন। এবার উনি নিয়েছেন সেটা ওনার দোষ। আমি 700 টাকা বলতে পারি, 7,000 টাকা বলতে পারি, 70,000 টাকা বলতে পারি, 1 কোটি টাকা বলতে পারি, যা খুশি বলতে পারি, কিন্তু উনি নিয়েছেন সেটা ওনার দোষ, আমার দোষ না। এটা আমার ব্যবসা, আমি দেব, আমি যেটা মনে করব আমি সেটা দেবো কাস্টমারকে, সে নিলে নেবে, না নিলে না নেবে। আমি কী দাম বলবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। আমি অরিজিনাল দিয়েছি। আপনি এই নিয়ে আপনি আমাকে কিছু করতে পারেন না, কিছু বলতে পারেন না, আপনি আমার কিচ্ছু করতে পারবেন না। আপনি যার কাছে খুশি যান, আপনি যা খুশি করে ফেলুন, আপনি আমার কিচ্ছু করতে পারবেন না। তো তখন দিদি বলল যে না, আপনার কিছু করতে পারবো না ঠিকই, কিন্তু আপনি যেটা করলেন, আপনি যেভাবে মানুষকে ঠকাচ্ছেন, এটা কিন্তু আপনি ঠিক করছেন না। আজকে মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে যারা বিপদে পড়ে আপনার কাছে আসে, যে একটু সুবিধা, একটু রেমেডি পেতে, যে না কি করে তার এই খারাপ সময়টা থেকে সে বেরিয়ে আসবে, এই একটু আশায় সত্যি বলেন, আপনি যেভাবে টিভিতে দেখান বলেন, যেভাবে আপনি সব কিছু শো অফ করেন, তাতে করে মনে হয় যে হ্যাঁ আপনি সত্যি বলেন, আর সেটাই মানুষ ভুল করে, আর ভুল করে আপনার কাছে আসে, আর আপনি তাদের এইভাবে ঠকান। তো ঠকান, এতে যদি আপনার ভালো হয় হবে, আমরা তো আপনার কিছু করতে পারবো না, আপনি ঠিকই বলেছেন কিছু করতে পারবো না, কিন্তু আপনার যদি ভালো হয় ভালো হোক বলে আমার দিদি ওখান থেকে চলে এসেছিল। তো জিনিসটা এত দূর পর্যন্ত গড়িয়েছিল, মানে এতটাই চেষ্টা করা হয়েছিল যে যদি ওর কিছু করা যায় বা কিছু হয় বা কিছু, কিন্তু আলটিমেট কিছু হয়নি। সাধারণ মানুষ যারা ঠকার, তারা আজকের দিনে দাঁড়িয়ে সব কিছুতেই ঠকে যাচ্ছে। তারা জানে, বোঝে, তবুও মানুষের ঘটনাচক্রে মানুষ ঠকে যায়, ঠকে যাচ্ছে, ঠকে গেছে। আমি তো সবসময় ঠকছি। যাই হোক, আমার এগুলো আপনাদেরকে বলার ছিল, তাই আমি বললাম, শেয়ার করলাম। ভালো থাকবেন, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো একটা কিছু ভালো কিছু নিয়ে। আর এই খারাপ কথা বলতে ভালো লাগে না, তাই না? তো সবাই ভালো থাকবেন, আজকের মতো আসি, টাটা, নমস্কার।